তাহলে এই তিনটে আমরা পড়েছি কিসের মধ্যে? কোয়ান্টিটেটিভ মনিটারি পলিসি টুলস, তার মধ্যে পলিসি রেট বলে একটা আর্ম ছিল, সেই পলিসি রেটের মধ্যে এই তিনটে রেট হয়, ব্যাংক রেট, রেপো রেট এবং রিভার্স রেপো রেট। ঠিক আছে, এগুলো আমরা জানলাম। এবার আমার কোশ্চেন, যদি ইনফ্লেশন কোন পরিস্থিতিকে বলা হয়, ইকোনমিতে ইনফ্লেশন কোন পরিস্থিতিকে বলা হয়? যখন মানুষের হাতে প্রচুর টাকা আছে, অনেক টাকা মানুষের হাতে, জনগণের হাতে, দেশের জনগণের হাতে টাকা অনেক, কিন্তু সেই পরিমাণ দ্রব্য প্রোডাকশন নেই। আমি একটা দোকানে গেছি, সেই দোকানে দেখা যাচ্ছে আমি কিছু একটা খাদ্যদ্রব্য কিনতে গেছি, তো সেখানে খাদ্যদ্রব্য আছে 10 জনকে দেওয়ার মতো, আমরা কিনতে গেছি 20 জন। তখন দোকানদার কি করবে? খাদ্যদ্রব্যের দামটা বাড়িয়ে দেবে। ঠিক আছে, তাহলে ইনফ্লেশনটা কি হচ্ছে? আমাদের মানে জিনিসটার ডিমান্ড যখন বেড়ে যায় বাট জিনিসটার সাপ্লাই কম থাকে, সেটা একটা ইনফ্লেশনের কারণ। ডিমান্ড প্রচুর কিন্তু সাপ্লাই কম, তাহলে জিনিসটার দাম যাতে না বাড়ে তার জন্য কি করা যেতে পারে? যে ডিমান্ডটা কমাতে হবে, যতগুলো খরিদ্দার গেছে তাদেরকে কাট করতে হবে। 10 জনের মতো যদি জিনিস থাকে তাহলে 10 জনই কাস্টমার পাঠাতে হবে দোকানে, তাহলে কি হবে? দোকানদার দাম বাড়াতে পারবে না। বা 5 জন কাস্টমার পাঠাতে হবে, তাহলে প্রাইসটা স্টেবল থাকবে। যেই দেখবে দোকানদার যে তার কাছে 10টা জিনিস আছে এবং 20 জন লোক ব্যক্তি বা 20 জন কাস্টমার সেখানে এসে হাজির হয়েছে কেনার জন্য, সবাই মারপিট করছে আমি নেবো আমি নেবো, দোকানদার তখন বলবে যে আমার বেশি দাম দেবে আমি তাকেই দেবো। এইভাবে ইনফ্লেশনটা হয়, ডিমান্ড পুল ইনফ্লেশন এটাকে বলা হয়। তো যদি ওই যে 20 জনের মধ্যে থেকে 10 জনের হাত থেকে টাকা করে নেওয়া যায়, তারা কি আর কিনতে পারবে জিনিস? তারা সেই জিনিসটা ক্রয় ক্ষমতা থাকবে না তাদের। যে 10 জনের কাছে টাকা আছে সেই 10 জনই কিনতে পারবে। 20 জনের মধ্যে থেকে 10 জনের হাত থেকে আমি যদি টাকা কেড়ে নিলাম, তাহলে তারা আর কিনতে পারবে না, তারা মুখ গোমরা করে দোকান থেকে বাড়ি চলে আসবে, তো আমার টাকা চুরি হয়ে গেছে এই বলে চলে আসবে। আর 10 জন তাদের কাছে টাকা আছে তারাই কিনতে পারবে। তাহলে আরবিআই যখন ইনফ্লেশন হচ্ছে জিনিসের, তখন আমার প্রশ্ন এটাই আপনাদের কাছে, যখন ইনফ্লেশন হচ্ছে তখন এর মধ্যে কোন রেটটা বাড়াবে কোন রেটটা কমাবে? বলুন। ব্যাংক রেট। প্রথমে ব্যাংক রেটটা কি, যখন ইনফ্লেশন হচ্ছে ইকোনমিতে তখন ব্যাংক রেট বাড়াবে না ব্যাংক রেট কমাবে? চেষ্টা করুন। আপনারা বুঝতে পারছেন কিনা সেটা আমি বুঝবো কি করে আপনারা যদি চেষ্টা না করেন? যখন ইনফ্লেশন, মার্কেটে প্রচুর হাইপার ইনফ্লেশন হচ্ছে, তখন আরবিআই কি ব্যাংক রেট বাড়াবে না কমাবে? কমার্শিয়াল ব্যাংকগুলো টাকা পায় কোথা থেকে? আরবিআই থেকে। আমরা টাকা পাই, জনগণ আমরা কোথা থেকে টাকা পাই? কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে। কমার্শিয়াল ব্যাংক টাকা পায় আরবিআই থেকে, আর আমরা দেশের যারা জনগণ তারা টাকা পায় কোথা থেকে? কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে। তাহলে যদি ব্যাংক রেটটা বাড়িয়ে দেয়, ব্যাংক রেট ছিল আগে ধরলাম 5%, তো কমার্শিয়াল ব্যাংক তখন 100 টাকা যদি ধার নিত এসবিআই, আরবিআই কে সুদ দিত কত? 5 টাকা। তাহলে কমার্শিয়াল ব্যাংক ভালোই নিচ্ছিল টাকা। এবার আরবিআই যদি এটাকে বাড়িয়ে 10% করে দেয় ব্যাংক রেটটা, তখন কমার্শিয়াল ব্যাংক যদি 100 টাকা ধার নেয়, তাকে কত টাকা সুদ দিতে হবে? 10 টাকা। তাহলে কমার্শিয়াল ব্যাংকের ব্যাংক রেট যদি বাড়ায়, তাহলে কমার্শিয়াল ব্যাংকের লোন নেওয়ার টেন্ডেন্সি বাড়বে না কমবে? যদি রেটটা বাড়িয়ে দেয়, সুদের হারটা বাড়িয়ে দেয়, তাহলে কমার্শিয়াল ব্যাংকের লোন নেওয়ার টেন্ডেন্সি আরবিআই থেকে বাড়বে না কমবে? আগে 5 টাকা সুদ দিতে হতো, এখন 10 টাকা দিতে হচ্ছে, তাহলে অবশ্যই কমবে, লোন নেওয়ার টেন্ডেন্সিটা কমে যাবে। তাহলে কমার্শিয়াল ব্যাংক যদি লোন না নেয়, কমার্শিয়াল ব্যাংক যদি তার টাকার সাপ্লাই না পায়, তাহলে সে কি আমাদেরকে টাকা সাপ্লাই দিতে পারবে? জনগণ কোথা থেকে টাকা পায়? কমার্শিয়াল ব্যাংক থেকে। তাহলে আমাদেরকেও কিন্তু তখন টাকা দিতে পারবে না, কারণ সে নিজে টাকার সোর্স তার বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা আমাদেরকে দিলেও আরো বেশি সুদে দেবে, তখন আমরাও বলবো এখন সুদ বেশি অনেক লোনে, এখন আমরা লোন নেব না। তাহলে যখন আমাদের হাতে মনে করবে যে আরবিআই যে মানুষের হাতে টাকা কমাতে হবে, প্রচুর পরিমাণে ইনফ্লেশন হচ্ছে, জিনিসের ডিমান্ড বেড়ে গেছে তার জন্য ইনফ্লেশন হচ্ছে,
তখন আরবিআই কি করলো, এই ব্যাংক রেটটা বাড়িয়ে দিল, দিয়ে ইনডাইরেক্টলি মানুষের হাতে টাকার পরিমাণটা কমিয়ে দিল। তাহলে আমরা যদি বলি ইনফ্লেশনের সময় ব্যাংক রেট বাড়াবে না কমাবে? অবশ্যই বাড়াবে। রেপো রেটের ক্ষেত্রেও সেম। আমরা জানি রেপো রেট শুধু পার্থক্যটা কি, শর্ট টার্ম লোন। সেক্ষেত্রেও সেম, যদি মার্কেটে ইনফ্লেশন হয়, ইকোনমিতে ইনফ্লেশন হয়, তখন আরবিআই কি করবে, রেপো রেটটাও বাড়িয়ে দেবে। বাড়িয়ে দিলে কি হবে, কমার্শিয়াল ব্যাংকের সাপ্লাই মানে টাকার সোর্স কমে যাবে, এবং ইনডাইরেক্টলি মানুষের হাতেও টাকা কমে যাবে। ঠিক আছে, এবার বলুন রিভার্স রেপো রেটটা কি করবে? রিভার্স রেপো রেটটা বাড়াবে না কমাবে? যখন মানুষের কাছে প্রচুর প্রচুর টাকা, ইনফ্লেশন হচ্ছে, তখন আরবিআই রিভার্স রেপো রেটটা বাড়াবে না কমাবে? এটা আগেও আমার ক্লাস করেছে অনেকে আছে, তারা আগের মানে রিক্যাপ করে বলুন, এটা রিভার্স রেপো রেটটা বাড়াবে না কম? মনিটারি পলিসি আমি আগেও একবার পড়েছি, সেখানে অনেকেই ছিলেন এখান থেকে। ঠিক আছে, আসানসোল থেকে অনেকে ছিলেন পুরনো যারা, তো তাদের মধ্যে থেকে কেউ চেষ্টা করুন যে রিভার্স রেপো রেট বাড়াবে না কমাবে? যদি ইনফ্লেশন হয়, জিনিসের ডিমান্ড প্রচুর বেড়ে যায়, মানুষের কাছে প্রচুর টাকা আছে, তখন আরবিআই কি করবে, রিভার্স রেপো রেট বাড়াবে না কমাবে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। রিভার্স রেপো রেটটা কি আমরা জানি, যে এক্ষেত্রে আরবিআই তে টাকা রাখে মানে কোনো কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক কি করছে, আরবিআই কে টাকা দিচ্ছে বা আরবিআই তে টাকা রাখছে। ধরুন ইনফ্লেশন হচ্ছে ইকোনমিতে, ঠিক আছে, প্রচুর হাইপার ইনফ্লেশন হচ্ছে, আরবিআই চাইছে যে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে হবে, মানুষের ডিমান্ডটা কমাতে হবে, তার তার জন্য কি করতে হবে, মানুষের হাতে টাকা সাপ্লাই দিলে হবে না, তাদের তাদের কাছ থেকে টাকা তুলে আনতে হবে ইকোনমি থেকে। তো আরবিআই তখন কি করবে, আরবিআই আগে ধরুন 5% দিতে হচ্ছে সুদ, কাকে দিত, এসবিআই কে। আরবিআই তে টাকা রাখলে 5% সুদ দিত, ঠিক আছে। এবার যখন দেখবে যে মানুষের হাতে টাকা কমাতে হবে, তখন আরবিআই কি করবে, 10% সুদ অফার করবে এসবিআই কে। তো এসবিআই দেখবে যে আগে আমি আরবিআই তে টাকা রাখলে 100 টাকায় 5 টাকা পেতাম, এবার আরবিআই যদি রিভার্স রেপো রেটটা বাড়িয়ে দেয়, 5 এর জায়গায় 10 করে দেয়, তখন এসবিআই কি করবে, যে আগে 5 টাকা পেতাম এখন 10 টাকা পাবো আরবিআই তে টাকা রাখলে, তখন অটোমেটিক্যালি সে আরো বেশি সুদ লাভের আশায় এসবিআই তখন আরবিআই তে আরো বেশি বেশি করে টাকা রাখবে, কারণ রিভার্স রেপো রেট বাড়িয়ে দিয়েছে। আমাদেরকে লোন দিলে, যদি এসবিআই আমাদের জনগণকে লোন দেয়, সেক্ষেত্রে তার রিস্ক থাকে, অনেক রিস্ক ফ্যাক্টর থাকে, যে ডিফল্ট করবে কিনা, এনপিএ হয়ে যাবে কিনা, নন পারফর্মিং অ্যাসেট হয়ে যাবে কিনা, সেই লোকটা লোন শোধ করবে কিনা, ইত্যাদি অনেক রকম ঝুঁকি থাকে। কিন্তু আরবিআই তে টাকা রাখলে সেরকম ঝুঁকি এসবিআই কিন্তু থাকে না। তো যেই দেখবে যে আরবিআই আগে 5% দিচ্ছিল, এখন 10% দিচ্ছে, তখন এসবিআই কি করবে, জনগণকে টাকা না দিয়ে তাদের টাকাটা আরবিআই তে পার্ক করে দেবে, বেশি সুদ পাচ্ছে। এর ফলে কি হবে, ইনডাইরেক্টলি জনগণের হাতে টাকার পরিমাণ কমে যাবে, মানে জনগণরা আর ইচ্ছা করলেই লোন পাবে না, বা লোনটা আরো দামি হয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি ইনফ্লেশন হয়, রিভার্স রেপো রেটও আরবিআই কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য বাড়িয়ে দেয়। ওকে, যেমন ব্যাংক রেট বাড়িয়ে দেয়, রেপো রেট বাড়িয়ে দেয়, তেমনি রিভার্স রেপো রেটও আরবিআই কিন্তু ইনফ্লেশনের সময় বাড়িয়ে দেয়। আর ঠিক ডিফ্লেশনের সময় যদি মনে করে যে জিনিস প্রচুর আছে ইকোনমিতে, কিন্তু কেনার লোক নেই, মানে ডিমান্ড নেই, তখন আরবিআই কি করবে, এই রেটগুলো ঠিক কমিয়ে দেবে, ব্যাংক রেট কমিয়ে দেবে, যাতে মানুষের হাতে আরো বেশি করে টাকা যায়, মানুষের ডিমান্ডটা বাড়ে জিনিস কেনার। রেপো রেটটা কমিয়ে দেবে, যাতে মানুষের হাতে আরো বেশি করে টাকা যায় এবং মানুষের সেই জিনিস কেনার ক্রয় ক্ষমতাটা বাড়ে। রিভার্স রেপো রেটও কমিয়ে দেবে, কি হবে, আগে 10% দিচ্ছিল, এখন 5% করে দেবে। তখন আহ অন্যান্য ব্যাংকগুলো দেখবে, কমার্শিয়াল ব্যাংকগুলো, যে আমি মানুষকে দিলে 8% সুদ পাবো, কেন ফালতু আরবিআই তে 5% দিয়ে রেখে দেবো, 10% যখন দিচ্ছিল তখন না রেখেছিল, এখন 5% দিচ্ছে, এখন এত কম রাখবো কেন, তার থেকে মানুষকে দিলে 8% সুদ পাবো, তারা তখন আবার মানুষকে বেশি বেশি করে লোন দেবে। তাহলে ডিউরিং ইনফ্লেশন, যদি হাইপার ইনফ্লেশন বা ইনফ্লেশন বাড়তে থাকে, সেক্ষেত্রে এই তিনটে রেটই আরবিআই বাড়িয়ে দেয়, দিয়ে মানুষের হাত থেকে টাকা তুলে আনে। আর ডিউরিং ডিফ্লেশন, যখন
ডিপ্রেশন হয় তখন কি করে, মানুষের হাতে টাকা বাড়িয়ে দেওয়ার জন্য এই রেটগুলো সব কমিয়ে দেয়। ঠিক আছে, তাহলে এই রেটগুলোর মাধ্যমে কিভাবে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করে, ইকোনমিকে কন্ট্রোল করে, সেটা আমরা দেখতে পেলাম। ওকে, এই পর্যন্ত কারো কি কোনো জায়গায় ডাউট আছে? ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেটের ক্ষেত্রে কারো কি কোনো ডাউট আছে? ওকে, কারোর কোনো ডাউট নাই। এবার আমরা ব্যাংক রেট এবং রেপো রেট সম্বন্ধে আর একটু ডিটেলসে জানবো। জেনারেলি জানলাম এখন ব্যাপারটা কি। ঠিক আছে, এবার কিভাবে প্র্যাকটিক্যালি ইউজ হয় এই রেটগুলো, সেগুলো সম্বন্ধে আমরা জানবো। ব্যাংক রেট ইজ অলসো কল্ড অ্যাজ রিডিসকাউন্টেড রেট বা ডিসকাউন্টেড রেট বা পেনাল রেট। ব্যাংক রেটকে পেনাল রেটও বলা হয়, আবার ডিসকাউন্টেড রেট বা রিডিসকাউন্টেড রেট বলা হয়। ঠিক আছে, সেটা কেন বলা হয় সেটা আমরা জানবো। হোয়াই ব্যাংক রেট ইজ কল্ড পেনাল রেট, কেন ব্যাংক রেটকে পেনাল রেট বা পেনাল রেট বলা হয়। পেনাল্টি মানে আমরা জানি যে কাউকে শাস্তি দেওয়া ভুল করার জন্য। ঠিক আছে, তো ব্যাংক রেটটাকে কেন পেনাল রেট বলা হচ্ছে সেটা আমরা জানবো। বলছে, ইফ কমার্শিয়াল ব্যাংক ফেলস টু মেনটেন সিআরআর এসএলআর, দেন ব্যাংক রেট প্লাস ড্যাশ পার্সেন্ট সমান পেনাল্টি আরবিআই নিয়ে থাকে। তো তার আগে আমাদের সিআরআর এসএলআর কি সেটা জানতে হবে। সেটা জেনে আমরা ব্যাক এখানে আসবো, এসে জানবো যে কেন পেনাল রেট বলা হচ্ছে। আচ্ছা, তো আমাদের টুলস গুলোর মধ্যে, কোয়ান্টিটেটিভ টুলস গুলোর মধ্যে প্রথম ভাগ ছিল পলিসি রেট। পলিসি রেটের মধ্যে তিনটে ছিল, ব্যাংক রেট, রেপো রেট আর রিভার্স রেপো রেট। এগুলো সম্বন্ধে আমরা জেনেছি। নেক্সট ছিল রিজার্ভ রেশিও বলে একটা কলাম ছিল, রিজার্ভ রেশিও টেবিলটা কথা মনে করুন। রিজার্ভ রেশিওর মধ্যে দুটো ছিল, একটা হচ্ছে সিআরআর আর একটা এসএলআর। এবার আমরা সিআরআর কি এসএলআর কি সেটা সম্বন্ধে জানবো। ঠিক আছে, পলিসি রেট গুলো সম্বন্ধে আমরা জেনেছি, হোয়াট ইজ ব্যাংক রেট, হোয়াট ইজ রেপো রেট, হোয়াট ইজ রিভার্স রেপো রেট, and how using this rate RBI controls the flow of the money into the economy, or RBI controls the economic growth and the price stability or the inflation. Okay, now we'll discuss about the reserve ratio. Reserve ratio are two types. The first type is called CRR. তাহলে প্রথমটা হচ্ছে সিআরআর। সিআরআরটা কি সেটা আমরা জানবো। ধরুন আমি আরবিআই, আপনারা যারা ক্লাস করছেন আপনারা হচ্ছে সবাই একটা করে কমার্শিয়াল ব্যাংক। আমি একটা নিয়ম চালু করলাম, যেহেতু আমি আপনাদের কন্ট্রোলার, আরবিআই ইজ দ্য রেগুলেটর এন্ড দ্য কন্ট্রোলার অফ দ্য কমার্শিয়ালস ব্যাংক। তো আমি ঠিক করলাম যে তারাই ক্লাস করতে পারবে যারা আমাকে 1 লক্ষ টাকা করে দেবে, তারাই এখানে ক্লাস করতে পারবে। যারা দেবে না তাদেরকে আমি ক্লাস করতে দেবো না। এটা যদি আমি বলে দিই, যেহেতু আমি আপনাদের রেগুলেটর, আমি এটা আপনাকে গাইডলাইন দিলাম, যারা 1 লক্ষ টাকা করে আমার কাছে রাখবে তাদেরকেই আমি ক্লাস করতে দেবো, আদারওয়াইজ অন্য কাউকে দেবো না। ঠিক সেরকম আরবিআই যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো বা কমার্শিয়াল ব্যাংক যা আছে দেশে, তাদেরকে বলে যে আপনার যা সম্পত্তি আছে, নিট নেট ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটিস সেটাকে বলা হয়। কোনো একটা ব্যাংকের যে সম্পত্তিটা আছে, নেট ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটিস বলা হচ্ছে ব্যাংকিং এর ভাষা। তো বলে দেয় আপনার যা নেট ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটিস বা এনডিটিএল আছে, বা নেট যা সম্পত্তি আছে, তার একটা পার্সেন্টেজ আমার কাছে রেখে দিলে তবেই আমি ব্যাংক সার্ভিস চালাতে দেব। আদারওয়াইজ আমি আপনার ব্যাংকে স্বীকৃতি দেবো না অ্যাজ এ ব্যাংক হিসেবে। ব্যাংক হিসেবে আমি স্বীকৃতি দেবো তখনই যখন আপনি আপনার যা সম্পত্তি তার একটা পার্সেন্টেজ আমার কাছে রেখে দেবেন। ঠিক আছে, ঠিক সেরকম তাহলে আরবিআই প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংককে একটা ক্যাশ রিজার্ভ রেশিও, একটা রেশিও বলে দেয় যে আপনার সম্পত্তির এত পার্সেন্ট আমার কাছে রাখতে হবে অ্যাজ এ ক্যাশ রিজার্ভ। সেটাকেই বলা হচ্ছে সিআরআর। তাহলে কি,
কমার্শিয়াল ব্যাংক কার কাছে রাখে? আরবিআই এর কাছে, যে টাকাটা রিজার্ভ হিসেবে রেখে দেয়। ঠিক আছে, এটা আরবিআই এর গাইডলাইন্স, আরবিআই গাইডলাইন দেয় যে এই টাকাটা রাখতেই হবে ব্যাংকিং ব্যবসা চালাতে চালাতে গেলে। ঠিক আছে, তো কমার্শিয়াল ব্যাংকগুলো যে রিজার্ভটা, ক্যাশটা রিজার্ভ আরবিআই এর কাছে রেখে দেয়, সেটাকে বলা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর। ঠিক আছে, সার্টেন পার্সেন্টেজ অফ ডিপোজিটস ইজ ইকুয়াল টু সিআরআর। তার যা আছে সম্পত্তি, তার একটা মিনিমাম পার্সেন্টেজ, সেটা আরবিআই ঠিক করে দেয় এবং প্রত্যেক ব্যাংক রাখতে বাধ্য আরবিআই কাছে। এটাকে বলা হচ্ছে সিআরআর। নেক্সট আসছে এসএলআর, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। তো প্রথমত আমি আপনাদের কি বলেছিলাম, যে আমি আপনাদেরকে বলেছি যারা 1,00,000 টাকা করে আমার কাছে রাখবে তারাই ক্লাস করতে পারবে। এটা হচ্ছে 1,00,000 টাকা করে যে রাখতে বলেছি, এটা হচ্ছে সিআরআর। এবার আমি বললাম দ্বিতীয় নিয়ম, যারা ক্লাস করবে আমাকে তো 1,00,000 টাকা করে দিতেই হবে, প্লাস নিজের পকেটে প্রত্যেকদিন ক্লাসে 10,000 টাকা করে নিয়ে আসতে হবে। আপনার পকেটে যেন 10,000 টাকা করে থাকে, নইলে ক্লাসে আপনি অ্যালাউ, নইলে অ্যালাউ নন। 10,000 টাকা করে যেন পকেটে থাকে, নিজের কাছে রাখতে বলছি। আমাকে এসে শো করতে হবে প্রথমে যে 10,000 টাকা আছে, আমরা ঠিক আছে এবার ক্লাস করুন, নইলে চলে যান। ঠিক সেরকম আরবিআই প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংককে একটা পার্সেন্টেজ, তার যা সম্পত্তি আছে তার একটা পার্সেন্টেজ, যদি 100 টাকা সম্পত্তি হয়, দেখা যাচ্ছে বললো 4%, মানে 4 টাকা তার কাছে রেখে দিতে হবে, নিজের কাছে। ওই টাকাটা দিয়ে কোনো কিছু করা যাবে না, ওই টাকাটা দিয়ে তুমি ব্যবসা করতে পারবে না, ওই টাকাটা দিয়ে তুমি কোনো কিছুই করতে পারবে না, খরচা করতে পারবে না। ওই টাকাটা তোমার কাছে রেখেই দিতে হবে সবসময়। কোন সময় তোমার কোন কাজে লেগে যায়, তোমার ব্যাংক ফেল হয়ে যায় কিনা, সেই জন্য ওই টাকাটা তোমার কাছে রেখে দিতে হবে অ্যাজ এ লিকুইড অ্যাসেট হিসেবে। ঠিক আছে, তো সেই যে এখানে কি দেখতে পাচ্ছি, ক্রসটা কি, আরবিআই গাইডলাইন দিচ্ছে এই এসবিআই কে, যা নিজের কাছে একটা পার্সেন্টেজ টাকা কিপ, মানে কিপ উইথ দেমসেলফ, নিজের কাছে রাখার জন্য একটা গাইডলাইন দিচ্ছে। সেটাকেই বলা হচ্ছে এসএলআর, স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও। ঠিক আছে, তাহলে নিজের কাছে যেটা রেখে দেওয়ার জন্য আরবিআই বলছে সেটাকে বলা হচ্ছে এসএলআর। আর যে পার্সেন্টেজটা আরবিআই এর কাছে কোনো ব্যাংকের কাছ থেকে নিচ্ছে রিজার্ভ হিসেবে, সেটাকে বলা হচ্ছে সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও। ঠিক আছে, আচ্ছা এবার বলুন যে যদি ইনফ্লেশন, মার্কেটে ইনফ্লেশন হয় প্রচুর পরিমাণে, তখন আরবিআই সিআরআর এসএলআর ইত্যাদি বাড়াবে না কমাবে? যদি ইনফ্লেশন বেড়ে যায় ইকোনমিতে, তাহলে আরবিআই সিআরআর এসএলআর বাড়াবে না কমাবে? ইকোনমিতে যদি ইনফ্লেশন বেড়ে যায়, মানে মানুষের হাতে প্রচুর টাকা কিন্তু সেই পরিমাণ জিনিস মার্কেটে নেই, তখন এসএলআর সিআরআর এগুলো কি বাড়াবে না কমাবে আরবিআই? মনে মনে ভাবুন, আমাকে বলতে হবে না, মনে মনে ভাবুন আপনার, বাড়াবে না কমাবে এসএলআর সিআরআর? আমরা জেনেছি ব্যাংক রেট যখন ইনফ্লেশন হবে ব্যাংক রেট বাড়াবে, রেপো রেট বাড়াবে, রিভার্স রেপো রেটও বাড়াবে। যখন ডিফ্লেশন হচ্ছে তখন সব রেট গুলো কমিয়ে দেবে। এবার আমাকে বলুন যে সিআরআর এসএলআরটা কি করবে, বাড়াবে না কমাবে? এই ব্যাংকের সম্পত্তি আছে 100 টাকা, সাপোজ সিআরআর রেট আছে তখন 3%, তার মানে ব্যাংক কত টাকা রাখতো আরবিআই এর কাছে? 3 টাকা। এসএলআর আছে ওই সময় ধরলাম 4%, তাহলে ব্যাংক কত টাকা রাখতো? 4 টাকা। আর বাদ বাকি টাকা ব্যবসা করতে পারতো, লোককে লোন দিতে পারতো। এবার যদি মনে করে আরবিআই যে মানুষের হাতে টাকা দেবো না, প্রচুর ইনফ্লেশন, এখন মানুষের হাতে যদি টাকা দিই আরো ইনফ্লেশন বেড়ে যাবে, ঠিক আছে, তখন আরবিআই কি করবে, এই রেট গুলো বাড়িয়ে দেবে, থেকে 6% করে দিল। তখন কি করতো, আগে কত টাকা ব্যবসা করতে পারতো? 97 টাকা। এখন কত পার্সেন্ট রাখতে হচ্ছে? 6%, মানে 6 টাকা রাখতে হবে। তাহলে আরো তার কিন্তু 3 টাকা কমে গেল, এখন সে 94 টাকার ব্যবসা করতে পারবে। তাহলে মানুষকে লোন দেওয়ার ক্ষমতা তার কমে যাবে। ঠিক আছে, যখন ইনফ্লেশন হবে তখন কি করবে, সিআরআরও বাড়িয়ে দেবে, এসএলআরও বাড়িয়ে দেবে। এর ফলে কি, সেই কমার্শিয়াল ব্যাংকগুলো আরো বেশি বেশি টাকা আরবিআই এর কাছে এবং নিজের কাছে ব্যবসা ব্যবসা না করে টাকা রেখে দিতে বাধ্য হবে। ঠিক আছে, তাহলে যখন ইনফ্লেশন হয় তখন কি করে, সিআরআরও বাড়িয়ে দেয়, এসএলআরও বাড়িয়ে দেয়, ব্যাংক রেটও বাড়িয়ে দেয়, রেপো রেটও বাড়িয়ে দেয়, রিভার্স রেপো রেটও বাড়িয়ে দেয়, সবকটা বাড়িয়ে দেয়। আবার যখন উল্টো পরিস্থিতি সৃষ্টি হয়, ডিফ্লেশন হয়, মানুষের হাতে টাকা কমে যায় কিন্তু ইকোনমিতে প্রচুর পরিমাণে প্রোডাকশন থাকে, তখন কি,
যাতে ডিমান্ডটা বাড়ে সেই জন্য কি করে আরবিআই এই সবকটা রেট কমিয়ে দেয়, যাতে ব্যাংকগুলোর কাছে টাকা বেশি যায় এবং ব্যাংকগুলো সেই টাকাটা আমাদেরকে লোন দিতে পারে। ঠিক আছে, তাহলে ইনফ্লেশনের সময় আমরা দেখলাম প্রত্যেকটা রেটই বাড়িয়ে দেবে এবং ডিফ্লেশনের সময় প্রত্যেকটা রেটই আরবিআই কমিয়ে দেবে। তাহলে এইভাবে আরবিআই এই টুলস গুলো ইউজ করে কিন্তু অর্থনীতির প্রাইস স্টেবল রাখতে পারে বা ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারে, তো ইনফ্লেশন কন্ট্রোলের মাধ্যমে ইকোনমিক গ্রোথটা এনশিওর করতে পারে। ওকে, এবার আমরা পিছনে যেটা করতে গেছিলাম, ব্যাংক রেটকে কেন পেনাল রেট বলে সেই জায়গাটা দেখব। আমরা অলরেডি জেনেছি ব্যাংক রেট কি, রেপো রেট কি, রিভার্স রেপো রেট কি, সিআরআর কি, এসএলআর কি। এবার আমরা দেখবো যে কেন ব্যাংক রেটকে পেনাল রেট বলে। তো আরবিআই আমি কি বলছি, সিআরআর এসএলআর মেনটেন করতে বলে কমার্শিয়াল ব্যাংকগুলোকে। তো সাপোজ কোনো ব্যাংক সেই সিআরআর বা এসএলআর মেনটেন করতে পারলো না, ফেল টু মেনটেন দ্য সিআরআর আর এসএলআর, আরবিআই টাইম টু টাইম হিসাব নেয় যে সিআরআর সে কোনো ব্যাংক মেনটেন করছে কিনা, এসএলআর মেনটেন করছে কিনা, সেটা হিসাব নেয়। ঠিক আছে, দেখা গেল হিসাব নেওয়ার সময় দেখলো যে কোনো একটা ব্যাংক সেই সিআরআর বা এসএলআর মেনটেন করেনি, মানে 4% সিআরআর ছিল দেখা যাচ্ছে, তো সে 4% রাখতে ব্যর্থ হয়েছে, তার কাছে 4% সিআরআর সে আরবিআই তে রাখেনি বা এসএলআর মেনটেন করেনি। তখন আরবিআই কি করে, সেই ব্যাংককে ফাইন করে, ক্ষতি মানে পেনাল্টি করে। ঠিক আছে, তো যেহেতু নিয়ম মানছে না সেই জন্য সেই ব্যাংককে পেনাল্টি করে, এবং সেই পেনাল্টিটা কিসের উপরে করে, ওই সময় যেটা ব্যাংক রেট আছে, যদি ওই সময় ব্যাংক রেট 6% হয় প্লাস 1%, বললো যে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে, ওই সময় ব্যাংক রেট আছে 6%, তাহলে প্লাস 1% মানে টোটাল 7% তাকে কি দিতে হচ্ছে, ক্ষতিপূরণ দিতে হচ্ছে। ঠিক আছে, তো ব্যাংক রেট মানে এনডিটিএল মানে তার হচ্ছে যে রেটটা ছিল ধার নেওয়ার ব্যাংক রেট, তার সাথে 1% বা 2%, তারপরেও মেনটেন না করলে 2% করলো, তারপরেও দেখা যাচ্ছে মেনটেন করলো না, তখন 3% করলো। এইভাবে ব্যাংক রেটের সাপেক্ষে 1+2+3 করে করে ক্ষতিটা মানে পেনাল্টিটা নিয়ে থাকে। ঠিক আছে, যেহেতু ব্যাংক রেটের উপরে এই পেনাল্টিটা নিয়ে থাকে সেই জন্য ব্যাংক রেটকে বলা হচ্ছে কি, পেনাল রেট। ওকে, সিআরআর বা এসএলআর যদি মেনটেন না করে, বলছে ইফ কমার্শিয়াল ব্যাংক ফেল টু মেনটেন সিআরআর এন্ড এসএলআর, ব্যাংক রেট প্লাস ড্যাশ % পেনাল্টি, সেটা আরবিআই সেই ব্যাংকে আরোপ করে, এটা পেনাল্টি হিসেবে। যেহেতু ওটা ব্যাংক রেটের সাপেক্ষে আরোপ করে সেই জন্য ব্যাংক রেটের আর এক নাম হচ্ছে পেনাল রেট। ওকে, এবার ব্যাংক রেটের আর একটা নাম দেখেছিলাম রিডিসকাউন্টেড রেট বা ডিসকাউন্টেড রেট, সেটা কেন বলা হয় সেটা আমরা এটাতে জানবো, হোয়াই রেট ইজ কল্ড রিডিসকাউন্টেড রেট বা ডিসকাউন্টেড রেট। পরীক্ষা আসে যে এর মধ্যে কোনটাকে রিডিসকাউন্ট রেট বলা হয়, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, উত্তর হবে ব্যাংক রেট। এবার আমরা জানবো কেন বলে ডিসকাউন্টেড রেট বা ডিসকাউন্টেড রেট। বলছে হোয়েন এভার দ্য কমার্শিয়াল ব্যাংক আর ফেসড উইথ দ্য শর্টেজ অফ ক্যাশ রিজার্ভ, they approach to the central bank to borrow money by discounting their bills to exchange. তো এটা বুঝতে গেলে আমাদের আর একটু ডিটেলসে বুঝতে হবে। বললাম এই ব্যক্তির নাম এ, এই ব্যক্তির নাম বি, এটা হচ্ছে একটা ব্যাংক এসবিআই, আর এটা হলো আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যক্তি একটা খুচরো ব্যবসা করে, বললাম যে মোবাইল ফোনের তার একটা দোকান আছে, খুচরো ব্যবসায়ী। এই ব্যক্তির মোবাইল ফোন তৈরির কারখানা আছে, ঠিক আছে, ইন্ডাস্ট্রি আছে তার মোবাইল ফোন তৈরি করা। তো এই ব্যক্তির কাছে 100টা মোবাইলের একটা অর্ডার এসছে, যে খুচরো ব্যবসায়ী তার কাছে 100টা মোবাইল ফোনের একটা অর্ডার এসছে। তো তার কাছে অতগুলো মোবাইল ফোন নেই, সে তখন কোথায় যাবে, সে যার কাছ মোবাইল কেনে এই লোকটার কাছে যাবে, বলবে যে আমার এক্ষুনি 100টা মোবাইল ফোন লাগবে কারণ আমার একটা কাস্টমার এসছে, তার 100টা মোবাইল লাগবে। ঠিক আছে,
তো এই ব্যক্তির কাছে গেল, তো এর কাছে তখনও ক্যাশ নেই অত টাকা, এদের কাছ থেকে ক্যাশ পাবে, তারপরে তারপরে সে একে দিতে পারবে। তো এর কাছে গিয়ে বললো আমি একটা কাগজ আপনাকে দিচ্ছি, এই যে চেক, একটা কাগজ দিলাম, এটাতে এত টাকা দেওয়া রয়েছে, আপনি অমুক তারিখে এই মাসের দেখা যাচ্ছে 1 তারিখে গিয়ে, 1 তারিখে গেছে এর কাছে, গিয়ে বলছে 15 তারিখে আপনি এই টাকাটা, এই কাগজটা ব্যাংকে দিলে আপনি সেটা সেটা ভাঙিয়ে টাকা পেয়ে যাবেন, আপনার যে টাকাটা সে টাকাটা পেয়ে যাবেন। কাগজে লিখে দিল চেক মতো, যেমন চেক দেয় না, এই ডেটে গেলে চেকটা ভাঙাতে পারবে, ঠিক সেরকমের কাগজ দেয়, যে কাগজটার নাম হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। ঠিক আছে, তো এই কাগজটা সে তাকে দিল, সে বললো ঠিক আছে, মোবাইলটা ওকে দিয়ে দিল ডেলিভারি, তো এই কাগজটা সে 15 তারিখে গেলে টাকাটা পেয়ে যাবে ওই মাসে। তো দেখা যাচ্ছে আর একজন কাস্টমার এসে এই বি ব্যক্তির কাছে বলছে যে আমার 1000টা মোবাইল লাগবে, কিন্তু বি ব্যক্তির কাছে অত অত টাকা নেই যে সে 1000টা মোবাইল ইমিডিয়েট প্রোডাকশন করতে পারবে। তার তখন কি দরকার, টাকা দরকার, টাকা পেলে সে 1000টা মোবাইল তৈরি করে অন্য একটা কাস্টমারকে বিক্রি করতে পারবে। তো এ কি করবে, তখন এসবিআই এর কাছে গেল, বললো এটা এই আমার কাছে এই কাগজটা আছে, এই কাগজটা 15 তারিখে ম্যাচিওর হবে, মানে 15 তারিখে টাকাটা পাবে পাবে। ঠিক আছে, এই কাগজটা ভ্যালু ধরলাম 100টা মোবাইলে, একটা একটা মোবাইল দাম হচ্ছে 100 টাকা করে, তাহলে কত হচ্ছে 10,000 টাকা। তাহলে এটা হচ্ছে 10,000 টাকা ভ্যালু আছে, সেটা আপনি, সে এসবিআই এর কাছে গেল, কত তারিখে গেল, 3 তারিখে গেল, 3 তারিখ অব্দি ওয়েট করার তার সময় নেই, বি ব্যক্তি এক্ষুনি টাকা দরকার। তো সেই কাগজটা নিয়ে এসবিআই এর কাছে গেল, গিয়ে এই যে কাগজটা, এই কাগজটার ভ্যালু হচ্ছে 1,000 টাকা, তারিখে 10,000 টাকা পাবেন, এখন যদি আপনি আমার কাছ থেকে এটা কেনেন, আমি আপনাকে এটা 9,000 টাকায় বিক্রি করব, আপনি ইমিডিয়েট আমায় 9,000 টাকা দিন। এসবিআই বললো বা আমার এই কদিনের মধ্যে এত লাভ, 1,000 টাকা লাভ হবে, 3 তারিখে গেছে, 15 তারিখের মধ্যে আমার 1,000 টাকা লাভ হবে। তো এসবিআই সে কাগজটা কিনে নিল, তার বিনিময়ে একে দিল কত, 9,000 টাকা। তাহলে কত কত ডিসকাউন্টে কিনলো এসবিআই, 1,000 টাকা ডিসকাউন্টে কিনলো। এবার এস কাছে এখন আছে ওই কাগজটা, 10,000 টাকার একটা সম্পত্তি আছে, এসবিআই এর কাছে বিজয় মাল্য গেছে, বিজয় মাল্য এসবিআই এর কাছে গেছে, গিয়ে বলছে আমার ইমিডিয়েট 1 কোটি টাকা লাগবে। সাপোজ ওই সময় এসবিআই এর কাছে 1 কোটি টাকা নেই, এসবিআই দেখছে আমি যদি 1 কোটি টাকা লোন দিই আমি এত পার্সেন্ট সুদ পাবো, ইন্টারেস্ট পাবো। তো এসবিআই হঠাৎ করে টাকা দরকার হয়ে গেছে, 15 তারিখ অব্দি ওয়েট করার এসবিআই এর সময় নেই। এসবিআই তখন কার কাছে যাবে, এসবিআই এর যে ব্যাংকার মানে আরবিআই এর কাছে, গিয়ে বলবে যে এই কাগজটা 10,000 টাকা এর মূল্য আছে, এটা আমি আপনার কাছে বিক্রি করছি 9,500 টাকায়। ঠিক আছে, এটা কিন্তু এসবিআই ঠিক করবে না 9,500 টাকায় বিক্রি করবে কিনা, আরবিআই ঠিক করবে সে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিনবে। তো আরবিআই ঠিক করে যেটা, সেটা হচ্ছে এই ব্যাংক রেট সেই সময় যেটা চলছে, সেই সময় যদি 6% ব্যাংক রেট চলে, তো আরবিআই বলে যে আমাকে আমি বিল অফ এক্সচেঞ্জটা কিনতে পারি, এই যে কাগজটা যেটার নাম কি বলেছিলাম, কমার্শিয়াল পেপার অর বিল অফ এক্সচেঞ্জ, এটা আমি কিনতে পারি আপনার কাছ থেকে, কিন্তু ডিসকাউন্টে কিনবো, ওটা 10,000 টাকা দাম আছে, আর ওই সময় ব্যাংক রেট চলছে 6%, আমি 6% ডিসকাউন্ট চাই। আমরা যখন বই কিনতে যাই বলি না যে 20% ডিসকাউন্ট দিতে হবে, 40% ডিসকাউন্ট দিতে হবে, তো যে বইয়ের বুক সেলার তাকে বলি, ঠিক সেরকম আরবিআই এসবিআই কে বলে যে আমি এই কাগজটা কিনতে পারি, কিন্তু ব্যাংক রেটে কিনবো, ব্যাংক রেটে ডিসকাউন্ট দেবো, দিয়ে যা হয় সেটাতে কিনবো। ঠিক আছে, তাহলে 6% ডিসকাউন্ট দেবে, তোমার 100 টাকা যদি জিনিসটার মানে কাগজটার মূল্য হয়, 6 টাকা ডিসকাউন্ট দেবে, দিয়ে বলবে যে আমি 90 টাকায় কিনবো, এটা আরবিআই ঠিক করে। তো এই যে কমার্শিয়াল পেপারটা তখন আরবিআই কোন রেটে ডিসকাউন্টটা দেয়, দিয়ে কেনে ব্যাংক রেটে, সেই সময় যেটা ব্যাংক রেট চলছে সেই কত পার্সেন্টেজ ডিসকাউন্ট দিয়ে কমার্শিয়াল বিলটা কেনে বা বিল অফ এক্সচেঞ্জটা কেনে। সেই জন্য ব্যাংক রেটের আর এক নাম কি, ডিসকাউন্ট রেট বা রিডিসকাউন্ট রেট। কেন বলছে রিডিসকাউন্টেড রেট, কারণ এই যে কমার্শিয়াল পেপারটা একবার অলরেডি ডিসকাউন্ট হয়ে গেছে, এসবিআই অলরেডি ডিসকাউন্টে কিনেছে, সেটা আবার এসবিআই কাছ থেকে আরবিআই আরো আবার ডিসকাউন্টে কিনছে, সেই জন্য রিডিসকাউন্ট, রি মানে কি পুনরায়। তাহলে এই কমার্শিয়াল পেপারটার দুবার ডিসকাউন্ট হচ্ছে, কোন রেটে ডিসকাউন্ট দিচ্ছে আরবিআই, ব্যাংক রেটে, সেই সময় যে ব্যাংক রেট চলছে সেই পার্সেন্টেজ ডিসকাউন্ট দিচ্ছে।
সেই জন্য ব্যাংক রেটের আর এক নাম হচ্ছে রিডিসকাউন্টেড রেট বা ডিসকাউন্টেড রেট। তাহলে বোঝা গেছে ব্যাংক রেটকে কেন পেনাল রেট বলা হয় এবং কেন ডিসকাউন্টেড বা রিডিসকাউন্টেড রেট বলা হয়।